বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা ময়মনসিংহ এর অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আমতুসালাম পিঙ্কি, প্রভাষক, উদ্ভিদবিদ্যা বিভাগ। আমরা গত ক্লাসে কোষ বিভাজন অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে যে বাকি অংশটুকু রয়েছে, আজকে আমরা সেই বাকি অংশটুকু নিয়ে পুনরায় আলোচনা করব। কোষ বিভাজন চ্যাপ্টারটির সাথে তোমরা আগেও পরিচিত, তোমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে এই নিয়ে পড়ে এসেছো। তোমাদের এই উচ্চ মাধ্যমিক স্তরে এসে সেই কোষ বিভাজনটি সম্বন্ধে তোমরা আর একটু বেশি ডিটেলস জানবে। তো চলো আমরা আজকের ক্লাসে চলে যাচ্ছি। আমাদের কোষ বিভাজন অধ্যায়ের গত ক্লাসে আমরা পড়েছিলাম অ্যামাইটোসিস এবং মাইটোসিস কোষ বিভাজন। আমরা জানি যে কোষ বিভাজন তিন প্রকার: অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস বা মায়োসিস, যেভাবেই বলো না কেন। আজকে আমরা পড়ব হচ্ছে মিওসিস বা হ্রাসমূলক বিভাজন, অর্থাৎ হ্রাস মানে কমে যাওয়া। যে কোষ বিভাজনে কমে যায়, কি কমে যায় সেটা আমরা এখন জানব। অর্থাৎ যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুবার বিভক্ত হবে এবং ক্রোমোজোম বিভক্ত হবে একবার, ফলে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক সংখ্যা ক্রোমোজোমযুক্ত 4টি অপত্য কোষ সৃষ্টি হবে। সেজন্য এই কোষ বিভাজনটিকে বলা হচ্ছে মিওসিস কোষ বিভাজন, যেহেতু ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যাচ্ছে, অর্থাৎ কমে যাচ্ছে বা হ্রাস হয়ে যাচ্ছে। আচ্ছা, গ্রিক মিওসিস অর্থাৎ টু লেসন, মিওস, এটা থেকে এসেছে মিওসিস শব্দটি। আর এই মিওসিস বা মায়োসিস বিভাজন কোথায় ঘটে থাকে? নিম্ন শ্রেণীর কিছু জীবে, যেগুলো হচ্ছে তোমার হ্যাপ্লয়েড জীব, সেসবের ক্ষেত্রে হচ্ছে নিষেকের পরে জাইগোটে হবে, কারণ এই বিভাজনের ফলে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। সুতরাং হ্যাপ্লয়েড জীবে এটি হবে না। হ্যাপ্লয়েড জীবে হবে নিষেকের পর যখন জাইগোট হবে, অর্থাৎ 2n সংখ্যক হবে, তখন সেখানে মিওসিস হবে। আর উচ্চ শ্রেণীর জীবের ক্ষেত্রে যাদের নিষেকের পূর্বে জনন মাতৃকোষে সম্পন্ন হবে, অর্থাৎ ডিপ্লয়েড, জনন মাতৃকোষটি সবসময় থাকবে ডিপ্লয়েড অবস্থায়, অর্থাৎ 2n সংখ্যক। এই 2n সংখ্যাকে যখন ক্রোমোজোম বিভক্ত হবে তখন হবে n সংখ্যক, অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে ক্রোমোজোম হ্রাস পেয়ে হয়ে যাবে n সংখ্যক ক্রোমোজোম। সেই জন্য উচ্চ শ্রেণীর জীবের ক্ষেত্রে হবে জনন মাতৃকোষে, অর্থাৎ নিষেক হওয়ার পূর্বে। আর নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে হবে হ্যাপ্লয়েড জীবে হবে নিষেকের পর জাইগোট তৈরি হওয়ার পরে। আচ্ছা, তো চলো আমরা এই মিওসিস কোষ বিভাজন এটির যে প্রক্রিয়াগুলো আছে প্লাস এর কী কী বৈশিষ্ট্য আছে সেটি সম্বন্ধে এখন জানবো। প্রথমে আসবো আমরা হচ্ছে এই মিওসিস কোষ বিভাজনটির বৈশিষ্ট্য কী। আমরা বলছি যে এটি হচ্ছে জনন মাতৃকোষে হয়ে থাকে এবং এখানে নিউক্লিয়াস বিভক্ত হবে কতবার? দুবার করে, বাট ক্রোমোজোম হবে মাত্র একবার। এই জন্যই হচ্ছে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের হবে অর্ধেক। আর যেহেতু হচ্ছে এই কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রোফেজ 1, তোমরা মাইটোসিসে পড়েছ প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। আর এখানে হচ্ছে প্রোফেজ 1, এবং এই প্রোফেজ 1 পর্যায়টি বেশ দীর্ঘস্থায়ী। সেজন্য এখানে মিওসিসের ক্ষেত্রে এই প্রোফেজ 1কে 5টি উপপর্যায়ে ভাগ করা হয়েছে। তারপরে এখানে মিওসিসের ক্ষেত্রে হোমোলোগাস ক্রোমোজোম, অর্থাৎ একই ধরনের ক্রোমোজোমগুলোকে আমরা বলবো হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। এখানে হোমোলোগাস ক্রোমোজোমগুলো কি বাঁধবে? জোড়া বাঁধবে, অর্থাৎ পরপর জোড়া হয়ে এক ধরনের বাইভ্যালেন্ট সৃষ্টি করবে। এই জোড় বাঁধার প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে বাইভ্যালেন্ট। এখানে কায়াজমা সৃষ্টি হবে এবং ক্রসিং ওভার হবে। আচ্ছা, কায়াজমা এবং ক্রসিং ওভার কি সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এবং ক্রসিং ওভার কায়াজমা হবে বলে যে হোমোলোগাস ক্রোমোজোমগুলো আছে, সেই হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মধ্যে কি ঘটবে? জিনের বিনিময় ঘটবে। একটি মাতৃকোষ হতে এখানে কয়টি উৎপন্ন হবে? 4টি। আর ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটবে এখানে। ক্রসিং ওভার এবং ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস এখানে ঘটে বলেই এখানে কোষগুলো কখনো হচ্ছে মাতৃকোষের সমগুণ সম্পন্ন হবে না, কারণ প্রত্যেকটি ক্রোমোজোম এবং ক্রসিং ওভারের মাধ্যমে
ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটে থাকে। সেজন্য মাতৃকোষের ক্রোমোজোমের যে গুণাগুণ থাকে অপত্য কোষগুলির ক্রোমোজোমে সেই গুণাগুণ থাকবে না, এবং মিওসিসের শেষে নতুন যে কোষগুলো সৃষ্টি হবে সেগুলোতে নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটবে। যেহেতু এরা মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয় না, সেহেতু নতুন কোষগুলিতে নতুন চারিত্রিক বৈশিষ্ট্যেরও আবির্ভাব ঘটবে। আচ্ছা, এখন আসো এই মিওসিস প্রক্রিয়াটিকে কয়টি ধাপে বা কয়টি পর্যায়ে উপপর্যায়ে ভাগ করা হয়েছে সেটা সম্বন্ধে আমরা এখন জানবো। এই মিওসিসকে কোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের যে বিভক্তি সেটার উপর ভিত্তি করে মিওসিসকে দুটি পর্যায়ে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে মিওসিস 1, আরেকটি হচ্ছে মিওসিস 2। মিওসিস 1 এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর এটিকে 4টি পর্যায়ে ভাগ করা হয়। কি কি? প্রোফেজ 1, মেটাফেজ 1, এনাফেজ 1, টেলোফেজ 1। এই পর্যায়গুলো শেষ হওয়ার পরই ঘটে থাকে হচ্ছে ইন্টারকাইনেসিস বা সাইটোকাইনেসিস 1। সাইটোকাইনেসিস কি তোমরা গত ক্লাসে জেনেছ? সাইটো মানে হচ্ছে কি কোষ, অর্থাৎ কাইনেসিস মানে বিভাজন, তার মানে কোষের বিভাজন। আচ্ছা, অর্থাৎ এই পর্যায়গুলোর পরেই সাইটোকাইনেসিস ঘটবে। এখানে মিওসিসের ক্ষেত্রে, মিওসিস 1-এর ক্ষেত্রে প্রোফেজ 1 পর্যায়টি হচ্ছে খুব দীর্ঘস্থায়ী, যেজন্য এটিকে আরও তোমার 5টি উপপর্যায়ে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। তো আমরা এখন এই ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস এই 5টি উপপর্যায় সম্বন্ধে ডিটেলস জানবো। তোমরা এখানে এই ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিসের একটি চিত্র দেখতে পাচ্ছ। এখানে দেখো কোষের ভিতরে নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরে কি ক্রোমোজোমগুলো আছে। জাইগোটিন পর্যায়ে এসে কি হচ্ছে? বাইভ্যালেন্ট, অর্থাৎ জোড়া বাঁধছে। হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড়া বাঁধার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলছি হচ্ছে বাইভ্যালেন্ট। নিচে চিত্রের মাধ্যমে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে যে জোর বাঁধার, অর্থাৎ একটি ক্রোমোজোমের ক্রোমাটিডের সাথে অপর একটি হোমোলোগাস ক্রোমোজোমের ক্রোমাটিডের মাঝখানে যে হচ্ছে তোমার এক ধরনের সিনেপসিস শুরু হয়েছে। প্যাকাইটিন পর্যায়ে এসে এখানে দেখো তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে বাইভ্যালেন্ট ক্রোমোজোমের মধ্যে এসে এখানে একটা বাইভ্যালেন্ট ফর্ম হয়েছে, এর মধ্যে ক্রসিং ওভার তৈরি হয়েছে। ক্রসিং ওভার মানে ক্রস চিহ্নের মতো একটি চিত্রের মতো দেখা যাচ্ছে, অর্থাৎ যে ক্রোমোজোমগুলোর মধ্যে বাইভ্যালেন্ট হয়েছিল সেই ক্রোমোজোমের মধ্যেই ক্রসিং ওভার তৈরি হচ্ছে। তারপর আসছে কায়াজমা। কায়াজমা মানে হচ্ছে ক্রোমোজোমের যে ক্রোমাটিড আছে, অর্থাৎ এই যে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার ঘটার ফলে এই ক্রোমোজোমের ক্রোমাটিডগুলোর মধ্যে, অর্থাৎ একটি ক্রোমোজোমের ক্রোমাটিড এবং আরেকটি ক্রোমোজোমের ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়। দেখতে পাচ্ছ যে এই নীল কালার যে ক্রোমোজোম আছে তার মাথায় আমরা লাল রঙের কিছুটা অংশ দেখতে পাচ্ছি। এটি হচ্ছে লাল যে ক্রোমোজোমটি আছে তার একটি অংশ। অপরদিকে লাল ক্রোমোজোমটির ঠিক একটি ক্রোমাটিডের মাথায় আমরা নীল রঙের একটি অংশ দেখতে পাচ্ছি। এটি হচ্ছে নীল ক্রোমোজোমের অংশ, অর্থাৎ দুটি ক্রোমোজোমের ক্রোমাটিডগুলোর মধ্যে যেখানে বাইভ্যালেন্ট তৈরি হয়েছিল সেখানে অংশের বিনিময় ঘটেছে, সেটাকে আমরা কি বলছি হচ্ছে কায়াজমা। নিচে আরও স্পষ্টভাবে তোমরা দেখতে পাচ্ছ সিনেপ্টোনেমাল কমপ্লেক্স ডিসোসিয়েটস। আচ্ছা, এরপরে দেখো ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিস হচ্ছে দেখো নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরে এই যে হচ্ছে তোমার জোর বাঁধলো, ক্রসিং ওভার হলো, কায়াজমা হলো, এর ফলে হচ্ছে সর্বশেষে যেটা ঘটবে সেটা হচ্ছে আমাদের ডায়াকাইনেসিস, অর্থাৎ ক্রোমোজোমগুলো আরও বেশি খাটো হবে, মোটা হবে এবং প্রান্তীয়করণ চলতে থাকে এই পর্যায়ে এসে। অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে যে কায়াজমা তৈরি হয়েছিল সেগুলো আস্তে আস্তে আলাদা হতে থাকে এবং ক্রোমোজোমের উপর ধাত্র জমা হয় বলে আর ক্রোমাটিডগুলোকে তখন বিভক্ত দেখা যায় না, এবং একসময় এই বাইভ্যালেন্টগুলো নিউক্লিয়াসের কেন্দ্র থেকে আস্তে আস্তে পরিধির দিকে চলে আসবে, এবং এ পর্যায়ের শেষ পর্যায়ের দিকে উপপর্যায়ের শেষেই নিউক্লিয়াস এখান থেকে অদৃশ্য হয়ে যাবে এবং নিউক্লিয়ার এনভেলাপের এখান থেকে অবলুপ্তি ঘটবে। আর প্রাণী কোষের ক্ষেত্রে হচ্ছে এখানে সেন্ট্রিওল হচ্ছে মেরুতে পৌঁছে যাবে। এভাবেই হচ্ছে এখানে প্রোফেজ 1-এর মিওসিস 1 এই ধাপটি শেষ হওয়ার মাধ্যমেই হচ্ছে আমাদের প্রোফেজ 1 কমপ্লিট শেষ হওয়ার মাধ্যমে মেটাফেজ 1-এ প্রবেশ করার হচ্ছে প্রস্তুতি পর্যায় চলতে থাকবে। তা এখন আসো মিওসিস 2-তে আমাদের কি কি ধাপ আছে। মিওসিস 2-তে
আচ্ছা, মেটাফেজ ওয়ানে কি হবে? আচ্ছা, মেটাফেজ ওয়ানের ক্ষেত্রে বাইভ্যালেন্ট হচ্ছে প্রতিটি সেন্ট্রোমিয়ারের নিজের মেরুর দিকে এবং বিষুবীয় রেখা হতে আস্তে আস্তে সমদূরে অবস্থান করবে। আবার আকর্ষণ তন্তুর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো সংযুক্ত হয়ে যাবে। মাইটোটিক মেটাফেজের মতো এ পর্যায়েও সেন্ট্রোমিয়ার কি হবে না, বিভক্ত হবে না, এবং ক্রোমোজোমের মধ্যে এক ধরনের লোপ সৃষ্টি হবে এবং ক্রোমোজোমগুলো আরও খাটো আবার মোটা হয়ে যাবে। বাইভ্যালেন্টের ক্রোমোজোমগুলো আকর্ষণ ফাইবারের টানে আস্তে আস্তে পৃথক পথ হতে থাকলেই এই পর্যায়টার হচ্ছে সমাপ্তি ঘটবে। আচ্ছা, আবার হচ্ছে তোমার যখন হচ্ছে অ্যানাফেজ ওয়ান শুরু হবে, এখানে এসে হোমোলোগাস ক্রোমোজোমগুলো পৃথক হয়ে যাবে এবং বাইভ্যালেন্টের যে দুটি ক্রোমোজোম বিপরীতমুখী দুটি মেরুর দিকে দাবিত হচ্ছিল সেগুলো সংকুচন, কাণ্ডদেহের প্রসারণ এবং বিভিন্ন কারণেই হচ্ছে ক্রোমোজোমের হচ্ছে এক ধরনের মেরুমুখীর চলন ঘটবে। এই চলনকালে হচ্ছে সেন্ট্রোমিয়ার সামনের দিকে থাকবে আর বাহু দুটি হচ্ছে পিছনের দিকে থাকবে, অর্থাৎ সেন্ট্রোমিয়ার অগ্রগামী আর বাহুদ্বয় হচ্ছে অনুগামী বলে। ফলে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমগুলোকে তখন দেখাবে হচ্ছে ইংরেজি ভি, তারপর হচ্ছে ভিটাকে বলবো আমরা মেটাসেন্ট্রিক, যেখানে সেন্ট্রোমিয়ার মাঝামাঝি অবস্থায় থাকবে, যেটা গত ক্লাসে তোমাদের বলেছি। এল এল এর মতো, অর্থাৎ সাব মেটাসেন্ট্রিক, যেখানে মাঝখান থেকে সেন্ট্রোমিয়ার অল্প একটু দূরে থাকবে। যে অ্যাক্রোসেন্ট্রিক, আই এর মতো দেখাবে, এটাকে আমরা বলবো হচ্ছে টেলোসেন্ট্রিক, অর্থাৎ এভাবে দেখাবে। ট্র্যাকশন ফাইবারের দৈর্ঘ্যগুলো আস্তে আস্তে কি হবে, হ্রাস হয়ে যাবে এবং উভয় মেরুতে যখন প্রতিটি বায়োভ্যালেন্টের একটি অবিভক্ত পূর্ণাঙ্গ ক্রোমোজোম পৌঁছে যাবে তখন প্রতি মেরুতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা দাঁড়াবে 2n এর পরিবর্তে তখন n। এরপরেই হচ্ছে আমাদের টেলোফেজ ওয়ান শুরু হবে। টেলোফেজ ওয়ান হলো মেয়োসিস ওয়ানের সর্বশেষ পর্যায়ে। এই পর্যায়ে তোমার মেরুতে যে এন সংখ্যা ক্রোমোজোমের চারদিকে পুনরায় হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ এবং এর অভ্যন্তরে কি ঘটবে, নিউক্লিওলাসের আবির্ভাব ঘটবে, যেটি হচ্ছে ডায়াকাইনেসিস পর্যায়ে এসে নিউক্লিওলাসটি অদৃশ্য হয়ে গেছিল। এই পর্যায়ের শেষে এসে এই নিউক্লিওলাসের আবির্ভাব ঘটবে। আবার নিউক্লিয়াসে পুনরায় হচ্ছে পানির প্রবেশ ঘটবে, ফলে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে সরু হতে থাকবে এবং তাদের হচ্ছে রঞ্জন ধারণ অর্থাৎ রং ধারণ ক্ষমতাটাও হ্রাস হতে থাকবে। ফলে ক্রমান্বয়ে ক্রোমোজোমগুলোকে আমরা হচ্ছে অস্পষ্টভাবে দেখব এবং এইভাবেই হচ্ছে তোমার আস্তে আস্তে টেলোফেজ ওয়ান পর্যায়টি সাইটোপ্লাজমের সমান দুভাগে বিভক্ত হওয়ার মাধ্যমে দুটি অপত্য কোষে পরিণত হবে এবং টেলোফেজ ওয়ান পর্যায়টি সমাপ্তি ঘটবে। আর অথবা অনেক সময় কোষপ্লেট সৃষ্টি না হয়ে মিওসিস টু এর প্রোফেজ যে হচ্ছে পর্যায় সেখানে প্রবেশ করে যেতে পারে। এগুলো হচ্ছে বিভিন্ন প্রজাতির ক্ষেত্রে একটু ভ্যারি করবে। আর মায়োসিস ওয়ানের টেলোফেজ ওয়ান পর্যায়ে যে দুটি অপত্য কোষ সৃষ্টি হবে তার প্রত্যেকটিতে ক্রোমোজোম সংখ্যা তাহলে থাকছে কত, এন সংখ্যক, যেহেতু এটি হচ্ছে উচ্চ শ্রেণীর উদ্ভিদে অর্থাৎ ডিপ্লয়েড জীবে ঘটেছিল জনন মাতৃকোষে। আর এখন যেটিগুলো আমরা পাচ্ছি সেগুলো তৈরি হচ্ছে কি অপত্য। এই অপত্য কোষগুলোতে ক্রোমোজোম তাহলে থাকবে হচ্ছে এন সংখ্যক। আচ্ছা, অনেক প্রজাতিতেই দেখা যায় যে তোমার টেলোফেজ ওয়ান পর্যায়টি ঘটে না। আচ্ছা, এই টেলোফেজ ওয়ানের শেষে হচ্ছে ইন্টারকাইনেসিস বা সাইটোকাইনেসিস ঘটবে। এরপরেই হচ্ছে আমাদের মিওসিস টু শুরু হবে। মিওসিস টুটা মূলত হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনী। মাইটোসিসের যে তোমরা ধাপগুলো দেখেছো এখানেও সেই ধাপগুলো আছে। প্রথমে আছে প্রোফেজ টু, আবার ক্রোমোজোমের মাঝখান থেকে পানি হ্রাস পাবে, পানি বের হয়ে যাওয়ার ফলে ক্রোমোজোমগুলো আবার সংকুচিত হবে, খাটো এবং মোটা দেখাবে, ফলে রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, দৃষ্টিগোচর হবে এবং ক্রোমাটিডগুলোকেও স্পষ্ট দেখা যাবে এবং এই পর্যায়ে শেষের দিকে নিউক্লিয়ার এনভেলাপ এগুলোরও বিলুপ্তি ঘটবে। মেটাফেজ টু এর ক্ষেত্রে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হবে এবং ক্রোমোজোমগুলো আস্তে আস্তে বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে আর আকর্ষণ তন্তুর সাথে যুক্ত হবে। এই চিত্রটির মাধ্যমে তোমরা আরও বেশি স্পষ্টভাবে সেটা দেখতে পারবে। এবং এনাফেজ টুতে যে তোমার সেন্ট্রোমিয়ারগুলোর পুরোপুরি বিভক্তি হবে, ফলে হচ্ছে প্রত্যেকটি ক্রোমোজোমের দুটি ক্রোমাটিড সম্পূর্ণ পৃথক হয়ে যাবে এবং আকর্ষণ তন্তুর সংকোচন আর কাণ্ডদেহের যে সম্প্রসারণ এই দুটির ফলে ক্রোমাটিডগুলো ধীরে ধীরে বিপরীত মেরুতে পৌঁছাবে এবং এখানেও আমরা হচ্ছে এই মেরুমুখী যে সেন্ট্রোমিয়ারের চলন তখন আমরা সেই ক্রোমাটাইডগুলোকে দেখতে পাবো ইংরেজি VLJI এই আকৃতির মতো করে। আর টেলোফেজ টুতে এসে মিওসিস টু এর এটি হচ্ছে সর্বশেষ পর্যায়। মেরুতে ক্রোমাটিড যখন হচ্ছে ক্রোমোজোমগুলো স্থির হয়ে যাবে এবং এদের চারদিকে পুনরায় কি আবির্ভাব করবে, নিউক্লিয়ার এনভেলপের, এবং সেট ক্রোমোজোমের
গৌণকুঞ্চন আছে সেটার ফলে এখানে নিউক্লিওলাস সৃষ্টি হবে এবং দুটি পৃথক নিউক্লিওলাসের সৃষ্টি হবে। নিউক্লিয়াসে পুনরায় পানির আবির্ভাব ঘটবে এবং ক্রোমোজোমগুলো পুনরায় সম্প্রসারিত শুরু হয়ে যাবে, রং ধারণ ক্ষমতারও বিলুপ্তি ঘটবে। তোমরা চিত্রে এখানে খুব ভালো করে এই জিনিসগুলো দেখতে পাচ্ছ। এক্ষেত্রে খেয়াল করো, মেটাফেজে হচ্ছে বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোম অবস্থান করছে, অ্যানাফেজ 2 এর ক্ষেত্রে হচ্ছে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে মেরুর দিকে ধাবিত হচ্ছে, এবং টেলোফেজ 2 আর সাইটোকাইনেসিস এই ক্ষেত্রে দেখো প্রত্যেকটি ক্রোমোজোমে পুনরায় হচ্ছে আস্তে আস্তে নিউক্লিওলাসের আবির্ভাব করবে, নিউক্লিয়ার এনভেলাপের আবির্ভাব করবে এবং হচ্ছে দুটি সম্পূর্ণ নতুন, ঠিক দুটি না, এক্ষেত্রে হবে হচ্ছে চারটি। এখানে দুটি দিয়ে বোঝানো হচ্ছে সিম্পলি, বাট হবে হচ্ছে চারটি। এখানে প্রত্যেকটি বিভাজন ডাবল করে হবে, কারণ আমরা অলরেডি হচ্ছে দুটি এন কোষ পেয়েছিলাম, হচ্ছে এন সংখ্যক অপত্য ক্রোমোজোম পেয়েছিলাম হচ্ছে টেলোফেজ 1 পর্যায় থেকে। যেহেতু এটা মিওসিস 2, তাহলে প্রত্যেকটিতে কোষ বিভাজনের ফলে এখানে সর্বশেষে ক্রোমোজোম আমাদের হচ্ছে অপত্য কোষ হবে হচ্ছে চারটি, অর্থাৎ মিওসিস 1 শেষ হলে আমরা পাচ্ছি হচ্ছে দুটি, সেই দুটি থেকে আবার মিওসিস 2 এর মাধ্যমে হবে হচ্ছে চারটি, অর্থাৎ টেলোফেজ 2 পর্যায়ে এসে আমরা চারটি অপত্য কোষ পাচ্ছি। এরপর হচ্ছে এখানেও রঞ্জক ধারণ ক্ষমতা বিলুপ্তি পাবে টেলোফেজ 2-তে এসে, এরপর সাইটোকাইনেসিস পুনরায় হবে, অর্থাৎ দুইটা নিউক্লিয়াসের মাঝখানে কোষঝিল্লি, উদ্ভিদ কোষে কোষঝিল্লি ছাড়া কোষ প্রাচীরও গঠন হবে, সাইটোপ্লাজম বিভক্ত হবে, অর্থাৎ প্রত্যেকটি নিউক্লিয়াস তার চারপাশে হচ্ছে তোমার সাইটোপ্লাজম, কোষঝিল্লি, কোষ প্রাচীর এগুলো দিয়ে স্বতন্ত্র কোষেই পরিণত হবে। তার মানে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষ পর্যায়ে এসে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যাবে। এখন আসো আমরা হচ্ছে যে জিনিসটি সম্বন্ধে একটু এখন বেশি গুরুত্বপূর্ণভাবে আমাদের জানতে হবে, এই যে মিওসিস প্রক্রিয়াটি, এটি যেহেতু উচ্চ শ্রেণীর জীবে ঘটে থাকে, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে, সেহেতু এর একটি বিশেষ গুরুত্ব রয়েছে। সেটি কি? এক্ষেত্রে দেখো মিওসিসের গুরুত্বের মধ্যে আমরা পড়ব এটা জননকোষ সৃষ্টি, অর্থাৎ মিওসিস হচ্ছে জননকোষ সৃষ্টি করে গ্যামিট উৎপন্ন হয়। এই জন্য হচ্ছে এটি যৌন জননক্ষম জীবে মিওসিস না থাকলে এর ফলে কি হতো না, বংশবৃদ্ধি ঘটতো না, ক্রোমোজোমের সংখ্যাটা হচ্ছে ধ্রুব থাকবে। যেহেতু তোমার বংশানুক্রমে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা কেবলমাত্র এই প্রক্রিয়ার জন্য সম্ভব হয়েছে, কারণ হলো হ্যাপ্লয়েড উদ্ভিদের এটি জাইগোটে ঘটে, আর ডিপ্লয়েড উদ্ভিদের এটি হচ্ছে জনন মাতৃকোষে। এইটি ঘটে বলেই পিতামাতা থেকে সন্তান ক্রমাগতভাবে পুরুষাক্রমণে ক্রোমোজোমের সংখ্যা 2 গুণ, 4 গুণ, 8 গুণ, 16 গুণ এভাবে বৃদ্ধি পেয়ে জীবজগতে একটা আমূল পরিবর্তন ঘটে যেত, কিন্তু সেটি হয় না, কারণ হচ্ছে ক্রোমোজোমের সংখ্যাটা ধ্রুব থাকে বলে। প্রজাতির স্বকীয়তাও ঠিক থাকে, ক্রোমোজোম সংখ্যা সঠিক রাখার মাধ্যমেই বংশানুক্রমে প্রত্যেকটি প্রজাতির স্বকীয়তা এইভাবেই রক্ষিত হচ্ছে। বৈচিত্র্যের সৃষ্টি হয়, কারণ হচ্ছে যেহেতু নতুন সৃষ্ট ক্রোমোজোমগুলো মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমগুণ সম্পন্ন হয় না, সেজন্য একটা বৈচিত্র্যের সৃষ্টি হয়। এর ফলে হচ্ছে অভিব্যক্তি হয়, যেমন বৈচিত্র্য, আর বৈচিত্র্য হচ্ছে অভিব্যক্তির ধারা ও প্রবাহ হচ্ছে অব্যাহত থাকে। গ্যামেট সৃষ্টি, বংশবৃদ্ধি হয়। ডিপ্লয়েড জীবে হচ্ছে মায়োসিস প্রক্রিয়াটার মাধ্যমেই সৃষ্টি হবে গ্যামেট, আর গ্যামেটের মিলনের ফলেই যৌন প্রক্রিয়া, এর মাধ্যমে কি হবে, বংশবৃদ্ধি হবে। আর যৌনক্রম হচ্ছে যে সকল জীবে তোমার যৌনক্রম আছে সেখানেও মিওসিস একটা প্রত্যক্ষ ভূমিকা পালন করে। আর মেন্ডেলের সূত্রের যে ব্যাখ্যা, যেটি হচ্ছে জেনেটিক্সের দুটি গুরুত্বপূর্ণ সূত্র, মেন্ডেলের সূত্র, তার ব্যাখ্যা দেওয়া সম্ভব হতো না যদি মিওসিস না থাকতো। এখন আসো আমরা এই যে কিছুক্ষণ আগে প্রোফেজ 1-এর 5টি উপপর্যায়ের মধ্যে আমরা পেয়েছিলাম যে ক্রসিং ওভার, এই ক্রসিং ওভার জিনিসটি কি এবং এটির কি গুরুত্ব রয়েছে সে সম্বন্ধে আমরা এখন একটু জানবো। হ্যাঁ, ক্রসিং ওভার কি? ক্রসিং ওভার হলো মিওসিসের যে প্যাকাইটিন উপপর্যায়, সেখানে এক জোড়া সমসংস্থক ক্রোমোজোমের দুটি হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড, অর্থাৎ এরা সিস্টার নয়, এর মধ্যে যে একটা অংশের বিনিময় হয় সেটিকে বলছি আমরা ক্রসিং ওভার। থমাস হান্ট মর্গান নামে একজন বিজ্ঞানী 1909 সালে ভুট্টা উদ্ভিদে প্রথম এটি সম্পর্কে ধারণা দেন। তারপর হচ্ছে 1933 সালে উনি এই কাজটির জন্যই নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো এখানে কিভাবে এই ক্রসিং ওভার ঘটে থাকে সেটি আমরা এখন দেখব। এখানে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, হোমোলোগাস ক্রোমোসোম এলাইন্ড, অর্থাৎ এরা হচ্ছে কি করছে, জোড় বাঁধছে।
হোমোলোগাস ক্রোমোজোমগুলো, একটি হচ্ছে লাল আর একটি হচ্ছে নীল। এখানে নিচে এবিসি দিয়ে হচ্ছে ক্রোমাটিডের এই অংশগুলো বোঝানো হয়েছে। একটিতে হচ্ছে ক্যাপিটাল এবিসি আর একটি হচ্ছে স্মল এবিসি। প্রথমে কি হবে, নন সিস্টার ক্রোমাটিডগুলো একই স্থান বরাবর কি করবে, ভেঙে যাবে। অর্থাৎ এখানে দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে প্রথমে কায়াজমা তৈরি হবে এবং পরে একটির সাথে অপরটির অংশ পুনরায় জোড়া লাগবে, ফলে হচ্ছে কায়াজমা এক্স আকৃতির হবে। এক্স আকৃতির, যেটা তোমরা দেখতে পাচ্ছ নিচে লালটার সাথে নীলটি একটা এক্স আকৃতির কায়াজমা সৃষ্টি হয়েছে। এবং শেষ পর্যায়ে হচ্ছে প্রান্তীয়করণ, অর্থাৎ একটা থেকে আরেকটা আস্তে আস্তে দূরে সরে যেতে থাকবে। তখনই এদের মধ্যে কি ঘটবে, অংশের বিনিময় ঘটবে। অর্থাৎ এই যে লাল যে ক্রোমোজোমটি আছে তার সাথে কিছুটা নীল ক্রোমোজোমের অংশ, এবং নীল যে ক্রোমোজোমটা ছিল তার সাথে লালটির কিছু অংশ চলে আসবে। এই যে ক্রোমাটিডের মধ্যে অংশের যে বিনিময় ঘটলো একটি ক্রোমোজোম থেকে অন্য একটি ক্রোমোজোমের, এটি হচ্ছে আমাদের কি ক্রসিং ওভার। এর ফলে একটি ক্রোমোজোমের ক্রোমাটিডের মধ্যে যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ছিল, অন্য ক্রোমোজোমের ক্রোমাটিডের মধ্যে যে চারিত্রিক বৈশিষ্ট্য ছিল তাদের মধ্যে সেই বৈশিষ্ট্যেরও বিনিময় হচ্ছে, ফলে জীবের চারিত্রিক এক ধরনের পরিবর্তনও ঘটবে। এর ফলে কি হয়, জিনগত একটা পরিবর্তন সাধিত হয়। কারণ আমরা জানি ক্রোমোজোমে কি আছে, জিন। এই জিনই হচ্ছে মূলত বৈশিষ্ট্যের ধারক, অর্থাৎ সমস্ত বৈশিষ্ট্যগুলো জিনের মাধ্যমে বংশানুক্রমে স্থানান্তরিত হয়। তাহলে জিনগত পরিবর্তন মানে সৃষ্ট জীবের বৈশিষ্ট্যেরও পরিবর্তন হবে। এর মাঝে আমাদের যে জীবজগৎ আছে সেখানে বৈচিত্র্য আসবে এবং নতুন পরিবেশে টিকে থাকার যে একটা ক্ষমতা, যেমন আমাদের বৈশ্বিক যে আবহাওয়া সেটি হচ্ছে ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই পরিবর্তিত আবহাওয়ার সাথে খাপ খাইয়ে পরিবর্তিত পরিবেশের সাথে টিকে থাকার একটা ক্ষমতা বা অভিযোজন ক্ষমতাটি তৈরি হয় এই ক্রসিং ওভারের ফলে, এবং নতুন প্রজাতির সৃষ্টি হয়। এর মাধ্যমে উন্নত বৈশিষ্ট্য সৃষ্টি করা সম্ভব, যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন হাইব্রিড আমরা এখন সবজি এবং প্রাণী দেখতে পাচ্ছি, উদ্ভিদ দেখতে পাচ্ছি, সেগুলো তৈরি সম্ভব হয়েছে ক্রসিং ওভারের মাধ্যমে। তাছাড়া এই ক্রসিং ওভারের মাধ্যমে যে কৃত্রিম উপায়ে যদি আমরা ক্রসিং ওভার করতে পারি তাহলে বংশগতিতেও একটা পরিবর্তন আনা সম্ভব। কাজেই প্রজনন যে বিদ্যায় সেখানেও ক্রসিং ওভারের ভূমিকা রয়েছে, গবেষণাগারেও এর গুরুত্ব রয়েছে। তাহলে আজকে তোমাদের এই কোষ বিভাজন যে অধ্যায় আছে সেটি মোটামুটি এখানেই শেষ। তোমরা এই অধ্যায়ে আমি যা যা আলোচনা করলাম সেটি হচ্ছে পুনরায় বাসায় তোমরা একবার রিভিশন দিবে। একটি জিনিস এখানে বাকি ছিল, সেটি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে যদি অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজন হয় সেক্ষেত্রে কি কি ঘটতে পারে। অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজনের ফলে তোমরা জানো যে ক্যান্সার কোষ সৃষ্টি হয়। আচ্ছা, এবং কোষের কি হয়, মৃত্যু হয়। প্রতিদিন আমাদের অনেক কোষেরই মৃত্যু ঘটবে, আর কোষ বিভাজনের মাধ্যমে সেটি মানবদের সাধারণত পূরণ হয়ে যায়। আর দুটি উপায়ে কোষের মৃত্যু ঘটে, একটি হচ্ছে নেক্রোসিস আর একটি হচ্ছে অ্যাপোপ্টোসিস। যদি পুষ্টির অভাব হয় অথবা বিষাক্ত দ্রব্যের কোনো প্রভাব পড়ে তাহলে হচ্ছে কোষ ক্ষতিগ্রস্ত হয়ে মারা যায়, এটি হচ্ছে নেক্রোসিস। আর যদি জেনেটিক্যালি কোনো নিয়ন্ত্রিত মৃত্যু হয়, মানে কোনো জীবদেহ বা অঙ্গের জন্য এখন প্রয়োজন নেই এরকম কোষগুলো তখন কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। যেমন তোমার আমাদের একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার হাতে দেখবে যে চামড়ায় পাতলা এক ধরনের টিস্যুর আবরণ আঙুলের সাথে লেগে থাকে, সেটি আস্তে আস্তে কি হয়ে যায়, মরে যায়। এবং মাঝখানে টিস্যু বিলুপ্তির মাধ্যমে দেখবে যে আস্তে আস্তে আঙুলগুলো ফাঁকা হয়ে যাচ্ছে বা পৃথক হয়ে যাচ্ছে। এই যে কোষগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা হচ্ছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষের একটা মৃত্যু, এটাকে আমরা বলবো অ্যাপোপ্টোসিস। আর এই এই একটা কোষ যত বেশি দিন বাঁচবে ততই তা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয় এবং তার থেকে সহজেই কী হতে পারে, ক্যান্সার হতে পারে। তাই এদের ধ্বংস বা মৃত্যু হওয়া খুবই দরকার। আর আমাদের রক্ত আর অন্ত্র মানে ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র, এটার যে এপিথেলিয়াল কোষ সেটিও একই রকম। কারণ হচ্ছে তোমার আমরা যা খাচ্ছি প্রতিনিয়তই আমাদের কিসে যাচ্ছে, স্টমাকের পর থেকে যাচ্ছে কোথায়, ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র। তা এখানেও প্রতিদিন উচ্চমাত্রার বিষাক্ত পদার্থের সাথে এই এপিথেলিয়াল কোষটাকে কী করতে হয়, ফাইট করতে হয়। সেই জন্যে এখানেও লক্ষ লক্ষ কোষের মৃত্যু ঘটে থাকে। তা এই হচ্ছে তোমাদের আজকের মোটামুটি কোষ বিভাজন এখানেই শেষ হলো। এই সম্বন্ধে তোমাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে তোমরা সেই প্রশ্নগুলো পরবর্তীতে করতে পারবে এবং
তোমরা হচ্ছে এটাকে রিভাইজ দাও। আরও যদি কোথাও বোঝারও অসুবিধা থাকে সেক্ষেত্রে তোমরা এই ব্যাপারে আমার কাছে জানতে পারবে। তো আশা করছি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।